আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তোমাদের মাঝে একটা সিরিজের আয়োজন করেছিলাম, যেখানে তোমরা কিভাবে খুব সহজে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারো সে বিষয় নিয়ে ভিডিও তৈরি করছি। আর এই সম্পূর্ণ সিরিজে আমি তোমাদের সাথে আছি সুমন আহমেদ, পড়াশোনা করছি বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। তো আজকে আমরা এরই ধারাবাহিকতায় সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এই সিরিজগুলোতে কি করি, যে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো রিসার্চ করে দেখি যে কোন কোন টপিক পড়লে যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে, অর্থাৎ এ অধ্যায় থেকে বিগত সালে কোন টাইপের প্রশ্ন এসেছিল এবং সে টাইপ ধরে ধরে যদি আমরা পড়ি, তাহলে আর তোমাদের পরীক্ষায় যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে ওই টাইপ অনুসারে তুমি লিখতে পারবে। তো আমরা এজন্য বিগত সালের কিছু প্রশ্ন দেখব। আমরা এখন বিগত সালের দুটি প্রশ্ন দেখব, যে এখানে প্রশ্নটি নেওয়া হয়েছে সিলেট বোর্ড 2025 থেকে এবং ঢাকা বোর্ড 2023 থেকে। এখানে প্রশ্নটি কি বলা হয়েছে, দীপকে লিওনার্দো দা ভিঞ্চির ব্যক্তি জীবনের মধ্য দিয়ে সোনার তৈরি কবিতার কোন দিকটি ফুটে উঠেছে আলোচনা করো। তাহলে উদ্দীপকে লিওনার্দো দা ভিঞ্চির একটা জীবনী সেখানে তুলে ধরা হয়েছে এবং এই লিওনার্দো দা ভিঞ্চির ব্যক্তি জীবনের সাথে সোনার তরী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে এটা আলোচনা করতে হবে। এর পরের প্রশ্ন, উদ্দীপকের বিদ্যানন্দ সোনার তরী কবিতার কার সাথে কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে বিদ্যানন্দ নামের একজনের চরিত্র এবং তার ঘটনা বর্ণনা করা হয়েছে। আর এই বিদ্যানন্দের সাথে সোনার তরী কবিতার কার সাদৃশ্য রয়েছে এবং কিভাবে এই দুজনের মধ্যে সম্পর্ক বিদ্যমান সেটা তোমাকে আলোচনা করতে হবে। তো এই দুই প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের সাথে মূলত সোনার তরী কবিতার কৃষকের যে ভূমিকা, সেই ভূমিকা অর্থাৎ কৃষকের যে কার্যক্রম, সেই কার্যক্রমের তুলনা করতে বলা হচ্ছে। উদ্দীপকের লিওনার্দো দা ভিঞ্চির সাথে এবং বিদ্যানন্দের সাথে কৃষকের ভূমিকা কিভাবে সম্পর্কিত সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এর পরের দুই প্রশ্ন আমরা দেখব, যে এই প্রশ্নটি নেওয়া হয়েছে ঢাকা বোর্ড 2025 থেকে। প্রশ্নতে বলা হয়েছে উদ্দীপকের শেষ চরণ দুটি যেন সোনার তরী কবিতার জীবন দর্শনের প্রতিচ্ছবি। তাহলে এই ঢাকা বোর্ড 2025-এ একটা উদ্দীপক ছিল এবং উদ্দীপকের যে শেষ দুটি চরণ, এই চরণের সাথে সোনার তরী কবিতার যে জীবন দর্শন, সেই জীবন দর্শনের কিন্তু যথেষ্ট মিল রয়েছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে সোনার তরী কবিতার জীবন দর্শনটা আসলে কি, তাহলে তুমি উদ্দীপকের সাথে এটার তুলনা করে লিখতে পারবে। এরপরে আরেকটা প্রশ্ন আমরা দেখি, যে পরিস্থিতির ভিন্নতা থাকলেও উদ্দীপক এবং সোনার তরী কবিতার মূল ভাব অভিন্ন। তাহলে এখানে কি বলছে, যে উদ্দীপকে যে ঘটনা দেওয়া আছে সেটার একটু ভিন্নতা রয়েছে, কিন্তু উদ্দীপকের যে মূল ভাব এবং সোনার তরী কবিতার যে মূল ভাব, এই মূল ভাবটা অভিন্ন। অভিন্ন বলতে কি বোঝাচ্ছে, যে মূল ভাবটা একই। সুতরাং তোমাকে এই দুটি প্রশ্নের অ্যান্সার বা উত্তর লেখার জন্য সোনার তরী কবিতার জীবন দর্শন, মূল ভাব বা মূল যে থিম সেটা কি এটা বুঝতে হবে। সুতরাং মাত্র দুইটা টাইপ থেকে সৃজনশীল প্রশ্ন কিন্তু এসেছিল, গ এবং ঘ নাম্বারে। যদি তুমি এই দুইটা টাইপ ভালো করে বোঝো, তাহলে পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের অ্যান্সার খুব সহজে করতে পারবে। একটা হচ্ছে সোনার তরী কবিতায় কৃষকের ভূমিকা, মানে কৃষক কি করেছিলেন। এরপরে সোনার তরী কবিতার যে জীবন দর্শন বা মূল ভাব, এটা এই দুটি পয়েন্ট উদ্দীপকের সাথে তুলনা করে তোমাকে লিখতে হবে। সুতরাং আমরা বিগত সালের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে কি দেখতে পেলাম যে দুটি অংশ সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। কি কি? একটা হচ্ছে সোনার তরী কবিতায় কৃষকের ভূমিকা বা কার্যক্রম এবং কবিতার জীবন দর্শন বা মূল ভাব। এই দুটি বিষয় যদি জানো, তাহলে উদ্দীপকের সাথে তুমি সহজে তুলনা করে উত্তর লিখতে পারবে। তোমাদের উত্তর যাতে সহজে লিখতে পারো, সেজন্য আমি এখানে পিডিএফে
খুব সুন্দরভাবে এই বিষয়গুলো উপস্থাপন করছি। তো চলো আমরা উত্তরটা দেখে নেই যে সোনার তরী কবিতায় কৃষকের ভূমিকা কি ছিল। কবিতাটিতে দেখা যায় চারপাশে প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান ক্ষেত। উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। তাহলে এখানে দেখা যায় যে প্রবল স্রোতের মধ্যে দ্বীপের মতো ছোট্ট একটা ধান ক্ষেত, এবং এই ধান ক্ষেতের যে সোনার ধান সেটা নিয়ে নিঃসঙ্গ এক কৃষক বসে আছেন। আকাশে ঘন ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। চারদিকে বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘন ঘোর আশঙ্কা। যদি আকাশ মেঘলা থাকে এবং বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে কিন্তু কৃষক যে তার ক্ষেতের যে সোনার ধানটুকু নিয়ে সে বসে আছে, তার মনে অবশ্যই আশঙ্কা জাগবে। এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি ভরা পাল নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়। অর্থাৎ সে সময় লক্ষ্য করলেন যে ভরা পাল বেয়ে নৌকা নিয়ে একজন মাঝি চলে আসছেন। উৎকণ্ঠিত কৃষক নৌকা কুলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। মানে তিনি এই নৌকা নিয়ে আগত মাঝিকে তার সোনার ধানটুকু নিয়ে যাওয়ার জন্য বললেন। তাহলে মাঝি কি করলেন? মাঝি এই কৃষকের সোনার ধানটুকু শুধু নৌকায় উঠিয়ে নিলেন, কিন্তু কৃষককে তিনি নিলেন না। নৌকায় স্থান সংকুলান হয়, কৃষকের জায়গা হয় না। শূন্য নদীর তীরে আশাহত পড়ে থাকেন কৃষক। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে কৃষক চরিত্র বা কৃষকের যে ঘটনা সেটা সোনার তরী কবিতায় কেমন ছিল। এর পরবর্তীতে আমরা সোনার তরী কবিতার যে জীবন দর্শন বা মূল ভাব সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। তো কবিতার জীবন দর্শন বা মূল ভাব: মহাকালের প্রতীক সোনার ধান। মহাকালের প্রতীক সোনার তরীতে কবিতার জীবন দর্শন বা মূল ভাব সম্পর্কে এখন আমরা জানব। এখানে বলা হয়েছে যে মহাকালের প্রতীক সোনার তরীতে মানুষের কর্মের স্থান হলেও সেখানে ব্যক্তি মানুষের যে স্থান হয় না, সে বিষয়টি ফুটে উঠেছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে কৃষকের যে সোনার ধান, সেই ধানটুকু শুধু নৌকায় স্থান লাভ করেছে, কিন্তু ব্যক্তি মানুষ হিসাবে কৃষকের কোনো স্থান নৌকায় হয়নি। তাহলে এই জায়গায় কি বোঝানো হচ্ছে? এই জায়গায় বোঝানো হচ্ছে যে মহাকাল শুধু মানুষের কর্মকে নেয়, তার যে জৈবিক অস্তিত্ব বা তার যে দেহগত অস্তিত্ব বা শারীরিক অস্তিত্ব, তাকে কিন্তু মহাকাল কখনো গ্রহণ করে না। ব্যক্তি মানুষের মৃত্যু অনিবার্য, তাকে রোধ করা সম্ভব নয়, কিন্তু ব্যক্তির কর্মফল বা অর্জনকে মৃত্যু স্পর্শ করতে পারে না। আর তাই সোনার তরীতে কেবল কৃষকের সোনার ধানই ঠাঁই পায়, কিন্তু ব্যক্তি কৃষকের অপূর্ণতার বেদনা কিন্তু রয়ে যায়। ব্যক্তি কৃষকের অপূর্ণতার বেদনা নিয়ে আক্ষেপ করতে হয় অনিবার্যভাবে মহাকালের স্রোতে বিলীন হয়ে যাওয়ার জন্য। মানুষ তার কর্মকে রেখে যায়, মানুষের স্থান হয় না এই নশ্বর পৃথিবীতে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যে সৃষ্টি করবে, সেই সৃষ্টি শুধু মহাকাল বা সময়ের স্রোতে সময় এই সৃষ্টিকর্মকে শুধু নিয়ে যাবে, আর মানুষকে কখনো মহাকাল সাথে নিয়ে যাবে না। মানুষ এক সময় কি হয়ে যাবে? মহাকালের এই স্রোতে বিলীন হয়ে যাবে, শুধু টিকে থাকবে সে মানুষের কর্ম। মূলত এটাই হচ্ছে এই সোনার তরী কবিতার মূল ভাব বা জীবন দর্শন। সুতরাং এই ভাবটুকু তোমাকে উদ্দীপকের সাথে তুলনা করে লিখতে হবে, এবং সোনার তরী কবিতায় যে কৃষকের ভূমিকা, এই ভূমিকাটুকু উদ্দীপকের সাথে তুলনা করে তোমাকে লিখতে হবে। তাহলে তুমি পরীক্ষায় সবচেয়ে ভালো নম্বর পাবে। তো এই সকল পিডিএফ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, তাহলে অবশ্যই পিডিএফ গুলো পেয়ে যাবে।
তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।